আন্দ্রে রাসেল আর সুনীল নারিন, এই দুই ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট খেয়াল করে দেখবেন প্রত্যেক ম্যাচেই ক্যারি করে। আর বলতে গেলে তারা যদি ওই জায়গায় সুস্থ থাকে, কোনো রকম ইঞ্জুরি কনসার্ন না থাকে, তারা ডেফিনেটলি প্রত্যেক ম্যাচের 11-এ থাকবেনই থাকবেন। এটা এক প্রকার গ্যারেন্টি হয়ে গেছে, এক প্রকার নিশ্চিত হয়ে গেছে, প্রতিপক্ষ দলগুলো আগে থেকেই জেনে যায়। মানে এই ব্যাপারটা হয়েছে মোটামুটি আপনারা শেষ 5-6 বছরের যদি কলকাতার আর কি প্রথম একাদশটা দেখেন তাহলেই বোঝা যাবেন। একমাত্র ইঞ্জুরি কনসার্ন ছাড়া বা ওই জায়গায় আর কি মানে যদি প্রবলভাবে কোনো শারীরিক অসুস্থতা আসে তবেই একমাত্র তারা একাদশ থেকে বাদ যান, না হলে তাদের একাদশ থেকে বাদ পড়ার কোনো রকম সম্ভাবনা নেই প্রায় বললেই চলে। কিন্তু কেকেআরের টিম ম্যানেজমেন্টের এই দুই প্লেয়ারের উপর এত ভরসা কিসে, মানে তাদেরকে এত আর কি অন্ধের মতো কেনই বা বিশ্বাস করেন? তো ওই জায়গায় আমি গতকালের একটা ভিডিওতেও বলছিলাম যে রাসেল আর নারিন এরা তো ডেফিনেটলি থাকবেনই, আর কেকেআরের লাইন আপে 8 জন বিদেশি রয়েছে। তো বাকি 6 জনের মধ্যে লড়াই হবে আর কি বাকি দুইটা স্পট ওই জায়গায় নেওয়ার, কারণ রাসেল নারিন এরা এক প্রকার ডেফিনেট নিশ্চিত। তো এটাই হচ্ছে রিজন যে কেন তাদের উপর এত ভরসা করে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। খেয়াল করে দেখবেন রাসেল আর নারিন এই দুজনেই তাদের আইপিএল ক্যারিয়ারটা শুরু করেছিল 2012 সালে। নারিন তো একেবারে প্রথম মানে সেই শুরু থেকে মানে 2012 সাল থেকে ওই কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলে চলেছেন। অন্যান্য অনেক টিম থেকে তার জন্য অনেক বড় বড় অফার এসেছিল, মানে আইপিএলের মেগা অকশনের আগে তাকে অনেকবার আর কি প্রস্তাব দেওয়া হয়েছিল যে কেকেআর মানে থেকে যেন তিনি সরে আসেন, আইপিএলের মেগা অকশনে গিয়ে তাকে ওই জায়গায় অনেক বড় অ্যামাউন্ট দিয়ে আর কি কিনে নিতে পারে অন্যান্য দলগুলো। কিন্তু সুনীল নারিন কিংবা আন্দ্রে রাসেল অন্যান্য দলগুলোর এই প্রস্তাবে কখনোই তারা রাজি হননি। তারা ওই জায়গায় কলকাতা নাইট রাইডার্সের একেবারে অবিচ্ছেদ্য অংশ হিসেবে সেই প্রথম থেকেই থেকে গেছে। তো মানে রাসেলের কথাটা আবার একটু আলাদা, তিনি 2012 থেকে মানে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন। প্রথম 2 বছর তিনি খেলেছিলেন দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে, তখন এই দিল্লি ক্যাপিটালসের নামই ছিল দিল্লি ডেয়ার ডেভিলস। তো প্রথম 2 বছর ওই মানে দিল্লির হয়ে খেললো। 2014 থেকে রাসেল আবার এই কেকেআর টিমের একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। ওই মাঝের একটা বছর তিনি খেলতে পারেননি তার ওই ফিটনেস ইস্যুর যে ওই বা তার ওই জায়গায় নিষিদ্ধ হওয়ার কারণে, কিন্তু বাকি আর কি সব কটা বছর ওই 2014 পর থেকে রাসেল ওই কলকাতা নাইট রাইডার্সের হয়ে সার্ভিস দিয়ে আসছেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই দুজনের উপর কলকাতা নাইট রাইডার্স এত ভরসা কেন করছে? তার মূল কারণ তারা ওই জায়গায় দলের উপর একটা আলাদা বাড়তি বিশ্বাস রেখেছে। ওই যে বললাম অন্যান্য অনেক দল আর কি তাদের নানান সময় লোভনীয় প্রস্তাব দিয়েছে, অনেক মোটা মোটা অঙ্কের আর কি তারা প্রস্তাব দিয়েছে। ইভেন তারা রিসেন্ট পাস্টে যে স্যালারিটা পায় শেষ কয়েক বছর ধরে, মানে তার থেকেও আর কি প্রায় দ্বিগুণ অ্যামাউন্টের তারা স্যালারি ওই জায়গায় অফার পেয়েছে। কিন্তু সেই সব লোভনীয় প্রস্তাব এই দুই ক্রিকেটারই প্রত্যাখ্যান করে কলকাতা নাইট রাইডার্সের সাথে একেবারে বিশ্বস্ত সৈনিকের মতো থেকে গেছে। ডেফিনেটলি এর জন্য কেকেআরের টিম ম্যানেজমেন্টের এই দুই প্লেয়ারের উপর অগাধ ভরসা রয়েছে। আর এছাড়া অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ পারফর্মার, মানে দিন শেষে এটাই তো ম্যাটার করে। এই জন্যই তো কেকেআরের টিম ম্যানেজমেন্ট এই দুজনকে সবসময় আর কি রিটার্ন করে, বা যে কোনো বড় অকশনের আগে তারা ওই জায়গায় আর কি আগে সুনীল নারিন আর আন্দ্রে রাসেলের জন্য স্পটটা আর কি তুলে রাখে, তারপর অন্যান্য ক্রিকেটারকে তারা রিটার্ন করুক কিংবা না করুক সেটা পরের ব্যাপার। তো ডেফিনেটলি তাদের পারফরমেন্সটা অনেক বড় একটা এই জায়গায় ম্যাটার করছে। তো সুনীল নারিন তো সেই 2012 সাল থেকে 2024 মানে এখনও পর্যন্ত টানা 13টা সিজন তিনি কেকেআরের হয়েই খেলে গেছেন। অনবদ্য পারফরমেন্স করেছেন ব্যাট হাতে বা বল হাতে। প্রথমে তো তিনি বোলার হিসেবেই শুরু করেছিলেন, কিন্তু তারপর আমার মনে আছে 2017 সাল থেকে ওই গৌতম গম্ভীর যেবার শেষবার আর কি কেকেআরের ক্যাপ্টেন্সি করেছিলেন, ওইবার তার একটা কোন স্ট্র্যাটেজিতে ওই মানে সুনীল নারিনকে তিনি ওই ওপেনার হিসেবে খেলিয়ে দিয়েছিলেন। তো সেই ওপেনার হিসেবে খেলেও কিন্তু সুনীল নারিন যে মানে ফ্লাইং স্টার্টটা এনে দিতেন, মানে যে একেবারে পজিটিভ টোনটা সেট করে দিতেন টিমের মধ্যে, সেইটা আর কি পরবর্তীতে রিফ্লেক্ট হয়ে পড়ে কেকেআরের টিম ম্যানেজমেন্টের উপরে। এরপরে যে টিম ম্যানেজমেন্টই এসছে তারা বেশিরভাগ সময় কিন্তু সুনীল নারিনকে ওই ওপেনার হিসেবেই খেলিয়েছে, আর যার সুফল কিন্তু কেকেআর মানে বেশিরভাগ সময় একেবারে হাতে নাতে পেয়েছে। তো সুনীল নারিন ওই জায়গায় ব্যাট হাতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখনও পর্যন্ত 1500-র উপর রান করে ফেলেছে। তার স্ট্রাইক রেটও ওই জায়গায় যথেষ্ট হেলদি, 165+। এছাড়া একটা সেঞ্চুরিও তিনি করেছেন গত আইপিএলে ওই রাজস্থান রয়্যালসের এগেনস্ট একটা 109 রানের ফ্যান্টাস্টিক ইনিংস তিনি খেলেছিলেন ওপেন করতে নেমে। 7টা হাফ সেঞ্চুরিও তার রয়েছে। আর এছাড়া মানে বল হাতে তো তিনি অনবদ্য পারফর্মার, 180টা তিনি উইকেট এখনও পর্যন্ত নিয়ে নিয়েছেন। এছাড়া তার একটা 5 উইকেট আর কি নেওয়ার রেকর্ড রয়েছে, মানে 7বার তিনি 4 উইকেট নেওয়ারও নজির করেছেন। আর এছাড়া তার বলিং অ্যাভারেজ আর বলিং স্ট্রাইক রেট এই দুটো যথেষ্ট হেলদি। একটা বোধহয় সম্ভবত 25, মানে বলিং অ্যাভারেজটা 25 আর বলিং স্ট্রাইক রেট হচ্ছে 22। তো সব কিছু মিলিয়ে এইরকম ব্যাট হাতে বা বল হাতে অনবদ্য দুরন্ত পারফরমেন্সের জন্য সুনীল নারিনকে কখনোই ছাড়তে চায় না কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। আর এছাড়া আন্দ্রে রাসেলের পরিসংখ্যানটার দিকে যদি তাকাই, রাসেলও কিন্তু মানে সেই 2014 সাল থেকে এই আর কি কেকেআরের হয়ে একবারে টানা খেলে আসছেন। 2014তে তিনি অতটা সেভাবে সুযোগ না পেলেও তারপরের বছর থেকে তিনি কিন্তু একবারে টানা মানে বেশিরভাগ ম্যাচের একাদশে আর কি সুযোগ পেতেন। আর তারপর তো বললাম লাস্ট 5 বা 6 বছর এই দুজন আর কি নিয়ম করে প্রত্যেক ম্যাচের একাদশে থেকেছেনই। তো রাসেল ওই জায়গায় ব্যাট হাতে অনেকগুলো রানই করেছেন, তিনি ওই জায়গায় প্রায় আর কি 2500-র কাছাকাছি রান করে ফেলেছেন। তার ব্যাটিং গড়টা হচ্ছে প্রায় 30-এর মতো। তার স্ট্রাইক রেটটা তো যথেষ্ট হেলদি,
175-এর কাছাকাছি। আর এছাড়া তিনি 11খানা হাফ সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি হয়তো করতে পারেননি, কিন্তু মানে কারণ তিনি ওই লোয়ার মিডিল অর্ডারেই বেশিরভাগ সময় ব্যাটিং করে থাকেন, খুব একটা বেশি সময় পান না। তার মূল কাজটাই থাকে ওই জায়গায় লিটিল ক্যামিও খেলে দলের রানটাকে অ্যাক্সিলারেট করা শেষের দিকে গিয়ে। আর এছাড়া তিনি বল হাতেও একজন অনবদ্য পারফর্মার। তিনি ওই জায়গায় 115টা উইকেট শিকার করেছেন। তারও একবার আর কি 5 উইকেট নেওয়ার নজির রয়েছে, দুবার 4 উইকেটও তিনি শিকার করেছেন। তো সব কিছু মিলিয়ে ব্যাট হাতে বা বল হাতে এই আন্দ্রে রাসেল আর সুনীল নারিন অনবদ্য পারফর্ম করে আসছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষ আর কি প্রায় 1 দশক ধরে। এইগুলো তো মেন রিজন রয়েছে। আর আমি ওই শুরুতে বললাম এই দুজন কলকাতা নাইট রাইডার্সের মানে প্রতি একবারে যে বিশ্বস্ত, মানে তারা কখনো কোনোভাবেই যে মানে কেকেআর ছেড়ে যে যেতে চান না, মানে তারা এর আগে বারবার এই প্রমাণ দিয়েছেন। অন্যান্য দলগুলোর লোভনীয় প্রস্তাব বারংবার তারা প্রত্যাখ্যান করে দিয়েছেন। আর যার কারণে খেয়াল করে দেখবেন নাইট রাইডার্সের যে অন্যান্য আর কি মানে ফ্র্যাঞ্চাইজ লিগে যে টিমগুলো রয়েছে, আবুধাবি নাইট রাইডার্স কিংবা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স কিংবা আরও অন্যান্য আর কি লিগে যেসব তাদের ফ্র্যাঞ্চাইজ টিমগুলো রয়েছে, তাদের হয়েও কিন্তু এই রাসেল আর নারিনই খেলে থাকেন। মানে তারাও ওই জায়গায় এই নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজির একবারে বিশ্বস্ত পার্ট। মানে তাদের উপর সবচেয়ে বেশি দল যে ভরসা করে সেটা তারা বারংবার প্রমাণ দেয়। দুই পক্ষের তরফ থেকেই সেই আর কি ভরসা বা বিশ্বাসটা একেবারে পারফেক্টলি ওই জায়গায় আর কি রয়েছে বলে আমি মনে করি। তো এই সব কিছুর জন্যই আমি মনে করি আন্দ্রে রাসেল আর সুনীল নারিন কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ম্যাচের মানে বলতে গেলে প্রায় সব ম্যাচের একাদশেই তারা নিয়ম করে থাকেন, যদি ওই জায়গায় কোনো ইনজুরি কনসার্ন কিংবা অন্যান্য কোনো সমস্যার মধ্যে তারা না পড়েন। একমত হবেন আমার সাথে? আপনারাও কি মনে করেন ঠিক এই কারণগুলোর জন্যই রাসেল আর নারিন কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেক ম্যাচের একাদশেই নিয়ম করে থাকেন বা তাদের থাকাটা উচিত? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।